তৃণমূল তাদের থেকে ভোটটা পাবে, তাদের পরিবারের থেকে ভোটটা পাবে। গতি প্রকৃতি যেভাবে যেদিকে গেছে, আমরা সেখানে ছিলাম কালকে হিয়ারিংয়ের সময়, পরিষ্কার এটা মনে হচ্ছে যে রায়টা রাজ্য সরকারের বিপক্ষেই যাবে। কারণ এই ভাতা কি বেসিসে দেওয়া হবে, কি বেসিসে কেন দেওয়া হচ্ছে, তার কোনো উত্তর রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এটা দিতে পারেননি। শ্রমিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, গ্রুপ সি এবং গ্রুপ বি যারা 2016 সালে যাদের চাকরি চলে গেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তাদের যে ভাতা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছিল, সেই মামলার শুনানি শেষ হয়ে গেছে হাইকোর্টে এবং সেই মামলার রায়দান ঘোষণা এখনো বাকি রয়েছে বা স্থগিত রয়েছে। সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা কয়েকটি প্রশ্ন করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে, যারা এই টাকা পাবেন তাদের থেকে রাজ্য প্রতিদিনে ঠিক কি পাবে, কিভাবে দেখছেন বিষয়টা? না, অবশ্যই তিনি তো সঠিক প্রশ্নটাই করেছেন না। কারণ রাজ্য অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যেটা কোর্টে বলা যায়নি বা তার লয়াররা বলতে পারেননি, আমি সেটা আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। তাদের থেকে প্রতিদানে রাজ্য হচ্ছে রাজ্য সরকারের, অ্যাকচুয়ালি সরকার কিছুই পাবে না, তাদের থেকে তৃণমূল ভোটটা পাবে। তৃণমূল তাদের থেকে ভোটটা পাবে, তাদের পরিবারের থেকে ভোটটা পাবে। বিনিময়ে তাদেরকে এই অফার দেওয়া হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি চলে গেছে, মানে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে, সেই জন্য রাজ্য সরকার এই জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে হচ্ছে তাদের পকেটটা পূরণ করতে চাইছিল। কিন্তু মহামান্য বিচারপতি তিনি রায় দান হয়তো স্থগিত রেখেছেন, কিন্তু তিনি যা মন্তব্য করেছেন এবং মামলার গতি প্রকৃতি যেভাবে যেদিকে গেছে, আমরা সেখানে ছিলাম কালকে হিয়ারিংয়ের সময়, পরিষ্কার এটা মনে হচ্ছে যে রায়টা রাজ্য সরকারের বিপক্ষেই যাবে। এবং ওখানে বিচারপতি যা প্রশ্ন করেছেন, কার্যত সেই প্রশ্নের উত্তর রাজ্য সরকারের আইনজীবীরা দিতে পারেননি, আর দিতে পারার কথাও নয়। কারণ এই ভাতা কি বেসিসে দেওয়া হবে, কি বেসিসে কেন দেওয়া হচ্ছে, তার কোনো উত্তর রাজ্য সরকারের কোনো প্রতিনিধি এটা দিতে পারেননি। মানে প্রতিদিনই ঠিক কি পাচ্ছে, বা অন্য ক্ষেত্রে যে টাকার অঙ্ক, যে বিচারপতি আরেকটি প্রশ্ন করেন টাকার অঙ্ক, এবং তিনি এই কিভাবে, হ্যাঁ কেন, কিসের ভিত্তিতে, এটা একটা প্রশ্ন ছিল। আর একটা বিষয় ছিল যে যদি এদেরকে টাকা দেওয়া হয়, তাহলে যারা রাস্তায় বসে রয়েছেন তারা কেন টাকা পাবেন না। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট জানে যে এদের চাকরি চলে গেছে, এই জন্য সরকার তাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড মানে ক্রিয়েট করে নিজেদের চোরামিটা, নিজেদের ধাপ্পাবাজিটা ঢাকার জন্য এই জিনিসটা করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই টাকা পাওয়ার কথা তাদের নয়, এবং সেটা কোর্ট সঠিকভাবেই ধরেছে। এবং আমার ধারণা রায়ও খুব তাড়াতাড়ি আসবে এবং তাতে আপনাদের কাছে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। কি রায় আসতে পারে বলে আপনার মনে হয়? না, এটা আমার মনে হয় রাজ্য সরকার যা যা যুক্তি দেখিয়েছে সেই যুক্তি কোর্টে টেকেনি। সুতরাং এই ভাতা বন্ধেরই রায় আসবে এবং আরও কিছু অবজারভেশনস আসবে, সেটা রায় প্রকাশ হলে বুঝতে পারবে। তবে ভাতা যে বন্ধ হবে বা ভাতা দিতে যে রাজ্য সরকার পারবে না বা এই ভাতার কোনো ভিত্তি নেই, রায়ে হয়তো এই কথাগুলো আশা করছি, এই কথাগুলো অবশ্যই লেখা থাকবে। যারা বসে আছেন, যারা বেকার, তাদের কি দোষ? হ্যাঁ, সেটাই তো কোর্ট বারবার এই প্রশ্ন তুলেছে, তাদের কি দোষ, কেন তারা পাবে না, হোয়াই দে আর নট এন্টাইটেলড। আমিও মনে করি, বিচারপতি যেমন মনে করেন, আমিও মনে করি যে তাদেরও পাওয়া উচিত। গভর্নমেন্ট দিলে সবাইকে দিক, যারা পরীক্ষা দিয়েছে 2016 সালে একদম যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেই দিক। কারণ আলটিমেটলি তো চাকরি কারোরই থাকছে না। তাহলে যারা পরীক্ষা না, যারা ধরুন মেরিট লিস্টে যাদের নাম এসেছিল বা যাদের সঙ্গে চিটিংবাজি করা হয়েছে, সবাইকে দিক, যোগ্য অযোগ্য সবাইকে দিক। অ্যাকচুয়ালি রাজ্য সরকার দুটো সেগমেন্টে ভাগ করেছিল। মানে যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি এদের চাকরি থাকবে না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, যার জন্য রাজ্য সরকার তাদের ভাতা প্রদান করার কথা, এবং যাদের টেন্টেড তাদেরকেও ভাতা দেওয়ার কথা, আর বাকিদেরকে আবার স্কুলে ফেরানোর জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইটে সেই লিস্টটা প্রকাশ করা হয়নি বা অন্যান্য কিছু দেওয়া হয়নি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এইটা রাজ্য সরকার মানে জাস্ট একটা সরকারের কোনো ব্যাপার না, রাজ্য সরকার, এই রাজ্য সরকারটা তো তৃণমূল দ্বারা পোষিত। সেই জন্য তৃণমূলের সুপ্রিমো তিনি মনে করেছিলেন যে তৃণমূলকে ভোট দিতে হবে, তৃণমূলের ভোটটা যাতে এনশিওর হয়, তৃণমূলের ভোটটা যাতে থাকে, তৃণমূলের ভোটটা যাতে কোনোভাবেই মানে না বন্ধ হয়, সেই জন্য এই ধরনের একটা প্রক্রিয়া সুপ্রিম কোর্ট না বললো। মানে এটা হচ্ছে একটা সম্পূর্ণ বেআইনি একটা প্রক্রিয়া। কেন বেআইনি? কারণ যারা সুপ্রিম কোর্টের অর্ডার মানে না, তা অর্ডার না মেনে রাজ্য সরকার এই ভাতা যে দিচ্ছে সুপ্রিম কোর্টের পরিপন্থী, সুপ্রিম কোর্ট কোথাও দিতে বলেনি। সুতরাং এই রাজ্য সরকার একদম পুরোপুরি কন্টেম্প্ট অফ কোর্ট, ইট ইজ এ ক্লিয়ার কন্টেম্প্ট অফ কোর্ট। আমি মনে করি এই রাজ্য সরকার যা করছে কন্টিনিউয়াসলি চিটিংবাজি করে যাচ্ছে,
এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা ধরাও পড়ছে, এই মামলাও তার প্রমাণ। এই ভাতা তো বন্ধ হতোই, এবং রাজ্য সরকার এই ভাতা তো চালাতে পারবে না, কারণ হচ্ছে যে রায় খুব তাড়াতাড়ি আসবে। আজকে হয়তো আসেনি, এই সপ্তাহের মধ্যেই আমি আশা করছি রায় চলে আসবে। এবার তারপরে রাজ্য সরকার হয়তো অ্যাপিল করবে বা কিছু করবে, কিন্তু এই ভাতা রাজ্য সরকার টিকিয়ে রাখতে পারবে না, এর কোনো আইনি ব্যাখ্যা নেই। দাদা, পুরো দুর্নীতির জন্য চাকরি চলে গেল, তারপরে একেবারে বাড়িতে বসে বসে টাকা। হ্যাঁ, সেটাই তো আমি তো বলছি, বিচারপতি তো এই কথাগুলো জিজ্ঞেস করেছেন যে বাড়িতে বসে টাকা কিভাবে পেতে পারে। তাহলে যারা 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 পরিশ্রম করেছিল, মানে ধরুন যারা পরীক্ষা দিয়েছিল, যাদের নাম এসেছিল প্যানেলে, অথবা যাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, যারা ওখানে আন্দোলন করেছে, তারা কেন টাকা পাবে না? কি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বলে তারা বাদ? মানে আমরা ভালো তোমরা বাদ, এই ধরনের যে জিনিস, যেটা এই সিপিএম এর একটা কালচার। কিন্তু সিপিএম এর আমি অন্তত এইটুকু বলবো, সিপিএম এখন নেই পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে পরবর্তী 20 বছর হয়তো সিপিএম আসবে না। কিন্তু সিপিএম এর অন্য সব কিছু খারাপ থাকলেও আমি অন্তত এইটুকু বলবো, চাকরির ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় দেখা গেছে রিক্রুটমেন্টের দুর্নীতি, কিন্তু এত দুর্নীতি ছিল না। এবং সিপিএম এসএসসি বলুন, প্রাইমারি বলুন, পিএসসি বলুন, প্রত্যেক বছর পরীক্ষাগুলো করতো। 10 থেকে 12 হাজার ছেলেমেয়েরা চাকরি পেত প্রত্যেক বছর। এনাদেরকে হচ্ছে যে 8 বছরে বা 10 বছরে একবার পরীক্ষা হয় বা দুবার পরীক্ষা হয়, যার জন্য অনেক চোর, চিটিংবাজ, পয়সা দিয়ে ধোকা লোক, তাদেরকে সুযোগ দিতে হয়। না দিলে মানে মন্ত্রীরা টাকা পয়সা নিয়ে এতটাই মানে তারা লেন্দি হয়ে গেছে না। কালকেই আমাকে একজন এসে বললেন যে এরকম একজন নেতার নাম করে, তৃণমূলের একজন নেতার নাম করে আপনার সাউথ 24 পরগনায় 37 লক্ষ টাকা নেওয়া হয়েছে। প্রাইমারিতে চাকরি করে দেব বলে 3 জনের কাছ থেকে 37 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এবং সেই টাকা যখন এখন বিভিন্ন মামলা হচ্ছে, তারা যখন ফেরত চাইছে, তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে গাঁজা কেস দিয়ে দেওয়া হবে। এবং একজন কারা বলছে সেখানে জনপ্রতিনিধির, মানে কি বলবো, একজন জনপ্রতিনিধির খুব কাছের লোক, জনপ্রতিনিধির মানে ভাইপো আর কি, তিনি এই ধরনের এলাকা দাপানো কথাবার্তা বলছেন। তার তো জেলে থাকা উচিত। আর সেই জনপ্রতিনিধি যিনি তৃণমূল কংগ্রেসের, যিনি এই রাজ্য সরকারের খুব একটা পোস্ট হোল্ড করে বসে আছেন, তারও জেলে চলে যাওয়া উচিত। তো এদের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ রয়েছে। এনাদের একজন নেতা, আমি আজকে পুরো বলেই দিচ্ছি, ভাঙড়ের একজন নেতা, আরাবুলের পরে যাকে নিয়ে আসা হয়েছিল তার একজন কাছের লোক, ঠিক আছে, সমস্ত কিছু ম্যানিপুলেট করে আজকে চাকরি করছে একটা স্কুলে। সে একটা ইংলিশ বানান লিখতে পারে না, আমি নাম বলছি না কোন স্কুলে, সব তথ্যই রয়েছে। অ্যাকচুয়ালি এগুলো তো মামলার রসদ, বা এগুলো দিয়ে তো পরবর্তীকালে মামলা হবে, যার জন্য এখন মিডিয়ার কাছে ডিসক্লোজ আমি করতে পারছি না। বাট এরকম আমার কাছে যদি এরকম 50টা তথ্য থাকে, তাহলে সারা ওয়েস্ট বেঙ্গলে এরকম কত ঘটনা ঘটেছে আপনি বলুন। মানে এটাই হচ্ছে অবাক করা বিষয় এই রাজ্য সরকারের। আর আজকে আরেকটা জিনিস, হাইকোর্টে এডুকেশন দপ্তরের মামলা হয় বলে আমি পরিষ্কার বলছি, আপনারা এসএসসি বা আপনারা মাদ্রাসা বোর্ড বলুন, বা আপনারা হচ্ছে প্রাইমারি এর যে চিটিংবাজিটা হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই আমলে 2011 সালের পর 2025 সাল অবধি কোর্টে টাইপিস্ট থেকে শুরু করে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, পরিবহন দপ্তর থেকে শুরু করে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, খাদ্য দপ্তর থেকে শুরু করে, প্রতিটা জায়গায় চাকরি দিতে গিয়ে চিটিংবাজি হয়েছে। তার কম বেশি প্রমাণ অনেকের কাছেই রয়েছে। এবং পুলিশ, সব থেকে বেশি চিটিংবাজি হয়েছে পুলিশের রিক্রুটমেন্টে। যে পুলিশ টিচারদেরকে পিটিয়েছে, সেই পুলিশ নিজেই চাকরি পায় না। তথ্য আছে, সমস্ত বেরোবে। এবং আমি বলবো যে বিরোধীরা যারা রাজনীতি করছেন, ছোটখাটো এইসব জিনিস নিয়ে রাজনীতি না করে, আমি বলবো এই অনুব্রত মণ্ডল আর এদের মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই সরকারের পরতে যে প্রতিটা দপ্তরে দুর্নীতি হয়েছে, বিরোধী দলনেতা এবং এখানকার একজন বড় নেতা সজল ঘোষ, তাকে আমি বলবো এইগুলো তুলে ধরে আপনাদের রাজনীতিটাকে সমৃদ্ধ করুন। কারণ সিপিএম কংগ্রেসের আসার মতন কোমরের জোর এখন পরবর্তী 20 বছরে নেই। আপনাদের সুযোগ রয়েছে, আপনারা দুর্নীতিটাকে আরো প্রকাশ্যে নিয়ে আসুন, যাতে আপনারা 26 সালে এখানে ক্ষমতায় আসতে পারেন।